অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে, সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে, যে অবস্থা দেখছি। আর তারা এরপরে আরও মুছে যাবে। এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে, দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে এইসব কাজ করে, কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন, আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না। যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে, রাজনীতি তাদের শেষ, মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি। তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে। প্রাক্তন বিধায়ক তৃণমূল সংগ্রাম দলে তিনি পদত্যাগ করেছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক। কী নাম? সংগ্রাম দল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কোত্থেকে পদত্যাগ করেছেন? দল থেকে করে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এই তো? হ্যাঁ, তো করাই উচিত। যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি, দস্যুতা এসবগুলো মেনে নিতে পারছেন না, কিন্তু বিজয় দা খুনের ঘটনায় কিন্তু ওনার নাম আছে, থাকতে পারে। উনি থাকলে বিচার হবে, বিচার হবে। উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তা তো নয়। বিজয়বাবু স্ত্রীর একটা অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? হ্যাঁ, আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না, সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক, তাদেরকে যাতে অ্যারেস্ট করে। আমাদের জন্য বলে দিন, সকলের জন্য বলুন, আপনাদের জন্য একই কথা, যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা, খুনিরা তারা নাকি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, শুনলাম পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে, তাদেরকে দিন। এটা অভিযোগ নয়, এটা ছবি সমেত আছে আমাদের কাছে। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেন। না, ওটা ভুল করেছে। প্রশ্ন, আপনি যখন বিচারপতি ছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতেন। হ্যাঁ, আপনি যখন বিচারকের থেকে যখন আপনি পদত্যাগ করে বিজেপি জয়েন করলেন, অনেকে খারাপ চোখে দেখছে, এটা কেন ঘটছে? সেটা তাদের মন, এটা তার উপর, সেই মনের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের মন, তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান, এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান, ঠিক আছে? কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি, তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ। স্যার, তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখা পাত্র মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথ পেয়েছেন, কি বলবেন স্যার? হাসি ছাড়া আর কি বলবো? হাহা করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলুন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। না, এটা ছবি সমেত আছে আমাদের কাছে। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেন। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং, তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ, তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। অভিযোগ উঠছে একটু, সেটা হচ্ছে যে এটা একটা জুনিয়র হাই স্কুল, অর্থাৎ আর এটি একটা প্রাইমারি স্কুল। জুনিয়র হাই স্কুলটায় 2018 সাল থেকে, অর্থাৎ প্রায় গত 6 বছর একটা পুলিশ ক্যাম্প হয়ে আছে, যার ফলে এই স্কুলের পড়াশোনা বন্ধ, জুনিয়র হাই স্কুলের পড়াশোনা বন্ধ। তো আমি এখানে যারা পুলিশকর্মী আছেন তাদের সঙ্গে কথা বললাম। এখন পুলিশকর্মীরা তো এটা বলতে পারবেন না যে ক্যাম্পটা থাকবে কি থাকবে না, এটা বলবে ময়না থানা। তো আমি আপনাদের মাধ্যমে ময়না থানা এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফ পূর্ব মিদনাপুর তাকে রিকোয়েস্ট করব যে এই বাড়িটা ছেড়ে দিতে, এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথাও তারা ক্যাম্প করতেই পারে, তাই নিয়ে কিছু বলার নেই। কিন্তু এটা স্কুল আটকে রেখে ক্যাম্প, এটা একেবারেই ভালো কাজ নয়, এটা অত্যন্ত খারাপ কাজ। হ্যাঁ, তো এই খারাপ কাজ যদি যাতে কন্টিনিউ না করে, এটা 3-7 দিনের মধ্যেই ক্যাম্পটা খালি করে নেওয়া উচিত, খালি করে দেওয়া উচিত। পুলিশদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে? তাদের সঙ্গে খুব ভদ্রতাসূচক কথাবার্তা হয়েছে, তারাও খুব ভদ্র মানুষ, কিন্তু এই ক্যাম্পটা একটা স্কুল আটকে রেখে ক্যাম্প চালানোটা ঠিক নয়। এটা আপনাদের ছবি আমি ময়না থানা এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমি অনুরোধ করলাম, ঠিক আছে? যদি সেটা না হয় তাহলে আমাদের কোনো পরবর্তী পদক্ষেপ নিতে হবে। মিষ্টি হয়ে গেছে, ছোটো ছেলেকে যদি চাহিদা দিয়ে দিতাম বিধানসভা, ওটা বেটার হতো। বড়ো ছেলে যাবো না, আমার থেকে সব ওগুলো সব আপডেট আছে। 2 তারিখে ডেট আছে। পাবেন পাকা বাড়ি 2 তলা 2.5 তলা পাকা বাড়ি আছে, পাকা বাড়ি 2.5 তলা আছে।
সেটা যদি একমাত্র ছেড়ে দেয় করে দেয়, না সে ছাড়বে না। মানে ওটাই তো বিষয় না, এখন কি করে ধরা হাতে যখন সরজামিন কাছে পেয়েছি একটু মনের কথাটা খুলে দিয়েছি। এই বাড়িতে থাকাতে খুবই কষ্ট। ঝড় ঝাপটা হলে ওই যে আমার নাতি একজন আছে, ভাবি যে কোথাও মানে তাদের বাড়িতে চলে যাব, তারা তবুও কষ্ট করে থাকি। মানে কিছু টাকা পয়সা পেলে আপনি এটাকে পাকা করতে পারেন। যদি একটু সহযোগিতা করেন। ঠিক আছে, আমার মনে থাকবে। দেখি ভোটটা চলে যাক, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ তো ওনারা রাখেন, আর আমার সঙ্গে ওনার যোগাযোগ সবসময় থাকবে। আর এটা একজন শহীদের ব্যাপার, আমরা নিশ্চয়ই উপযুক্ত গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখব। স্যার ওই খুনিদের একটু যেন শাস্তি হয়, এটা স্যার দেখবেন। ঠিক আছে, তাহলে চলো আমরা উঠি। ডাব খান অনেক অনেক যার কাছে আপনারা গিয়েছিলেন খুনের বিচার চাইতে আপনার স্বামী, সেই অভিযোগগুলি আপনার বাড়িতে এসেছে, তাকে কি জানালেন? আমি আমার স্বামীর খুনিদেরকে শাস্তি দেওয়ার জন্য বলছি। চার্জশিট থেকে অনেক নাম বাদ দিয়েছে, তাই আমি আমার মনের কথা আমার দাদাকে জানালাম যে আপনি এই বিষয়টা দেখুন, যেন ওদের শাস্তি হয়, কঠোরতম শাস্তি হয়। কি প্রতিশ্রুতি মূল্য? প্রতিশ্রুতি দিচ্ছে বলে আমি চেষ্টা করব। আপনি কি কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন? হ্যাঁ, আমি বিচারপতির উপরে আশ্বস্ত হয়েছি। উনি তো আপনার এলাকায় ভোট চাইতে এসেছেন, মানে ভোটের দাঁড়িয়েছেন প্রার্থী হিসাবে, মানে বিচারপতি হিসাবে যে ভরসাটা ছিল, সাংসদ হিসাবে যদি সাংসদ নির্বাচিত হয় তাহলে কি বিচার পাবেন বলে মনে করছেন? বিচার পাবো এবং দাদা অভিজিৎ দাদা প্রচুর ভোটে জিতবে, এটাও আমরা আশা করছি। কি কারণে বিচারও পাবো ন্যায্য। কি কারণে আশা করছেন? কি কারণে কিছুটা আমি আশ্বাস দেখেই বলছি যে আমার ভালো হবে, সুফল হবে দাদাকে পাশে পেয়ে। যে আরেকটা অভিযোগ করছেন যে যারা দোষী, যারা বিজয় ভূঁইয়াকে মার্ডার করেছে, তারা পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম অভিযোগ করলেন তো, হ্যাঁ, কি বললেন? ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে স্যারকে জানালাম, স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখবো ব্যাপারটা। কি নাম আপনার? লক্ষ্মী ভূঁইয়া। আপনি আর কি জানালেন বিচারের আশা, মানে বিচারের দাবি ছাড়া আর কি জানালেন? আমার ধরো আজকে আমার স্বামী মাথার উপরে একটা ছাদ হয়েছিল, সে ছাদ আমার নেই কো, তাই স্যারকে জানালাম যে আমার কিছু সুবিধা অসুবিধার কথা জানালাম, স্যার আমাকে আশ্বাস দিয়েছে দেখবে, ব্যাপারটা দেখবে। আচ্ছা দেখি ভাই একটু সরো দেখি। এখন আপনি যখন আছেন, আপনি তো দুদিন আসেন শুনলাম, এখন আমি কালকে চলে যাই। একটা কাজ করতে হবে, এখানে একটা পুলিশ ক্যাম্প তৈরি করেছে বাচ্চাদের স্কুলে, বাচ্চাদের পড়াশোনাটা নষ্ট হচ্ছে খুব নষ্ট। কয়েক বছর স্যার, কয়েক বছর। আমি এক্ষুনি মিলনকে বললাম তুমি ইমিডিয়েট আমাদের কাছে, আর ওদের একটা আলাদা বাথরুম করতে পারতো, যখন পুলিশ রিজার্ভ করছে এখানে রাখার জন্য, তার একটা আলাদা ব্যবস্থা থাকার দরকার। অর্থাৎ গিয়েছিলাম এক্ষুনি স্কুলদেরকে, দুর্গন্ধ নোংরা। হ্যাঁ, তো এটা আপনি পুলিশ অফিসারকে এবার ডেকে বলুন না, আচ্ছা দেখি, আজকেই ডাকুন রাত্রিবেলা, আচ্ছা দেখি। এটা এখান থেকে তুলে নেওয়া যাবে, অন্য জায়গায় বাচ্চাদের স্কুলটা। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আন্দোলন শুরু করবো। ভালো দেখি কি ঠিক আছে আসছি।